তো এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে রিলেটেড। তখন ওদের একটা ছোট্ট মিস্টেকই বলা যেতে পারে, যেটা মিস্টেক থেকে একটা বড় মারাত্মক আকার ধারণ করে ঘটনাটা। আর সেই ঘটনায় একজন ওদের বন্ধু মারা পর্যন্ত যায়। ওপরে গিয়ে দেখছে যে বিকাশ একটা যে কনস্ট্রাক্টিং বিল্ডিং হচ্ছে ওটার দিকে তাকিয়ে ও রীতিমতন বসে আছে আর গোঙাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছে। উঠতে উঠতে ওর পেছন দিক থেকে মনে হচ্ছে যে ওকে কেউ টানছে বা ওর পেছনে কেউ আছে। ও স্পষ্ট অনুভব করতে পারছে যে ওর পেছনে তো কেউ আছে। ওরা দেখছে পুরো ওই যে লাইন বরাবর ফুটো, অত স্পিডে কোনো মানুষের দৌড়ানোর তো ক্ষমতা নেই। লাইট গাড়ির স্পিডে যাচ্ছে, প্রত্যেকটা ফুটো দিয়ে লাইট যাচ্ছে আর লাইট আবার ফেরতও আসছে। কেউ মনে হয় সার্কেল করে ওই জায়গাটাকে ঘুরছে। তখন ওরা ওখানে দেখতে পায় যে একটা মেয়ে মেয়ে রীতিমতন উল্টো অবস্থায় কাউকে ঝুলিয়ে দিলে তার হাত পা বেঁকা। তো পৌঁছানোর পর ওরা দেখছে যে ওর বন্ধু স্টিল ওরকম বসে আছে, আর এবারে ওর বন্ধু একটা বিকৃত হাসি হাসছে। এই চিন্তায় ওরা বিকাশের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ওরা জাস্ট রীতিমতন দেখে যে বিকাশের গায়ের মধ্যে কেউ আঁচড়ালে, নখের যে 4টে আঙুলের যে পুরো দাগ থাকে না, পুরো সারা গায়ের মধ্যে বিকাশের আঁচড়ানোর দাগ। আর সেখান থেকে ওকে একটা প্রোটেকশনের জন্য কবচ দেয়। ঠিক আছে, বলে যে আপাতত তো এটাকে কাটিয়ে দিলাম, এখন ও সেফ থাকবে যতক্ষণ ওর হাতে কবচটা থাকবে। বাট ইনকেস যদি কবচ কোনোভাবে ওর হাতের থেকে খুলে যায়, তখন কিন্তু এই যে 4জন গেছে এর মধ্যে থেকে অন্তত একজনের প্রাণ যাবেই যাবে, বা 4জনের প্রাণও যেতে পারে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে রয়েছে তিতলি, যে নিজের লাইফের এমন কিছু মারাত্মক ঘটনা শেয়ার করেছে যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। আপনারা কৌস্তবের আড্ডাতে এর আগে অনেক ধরনের ঘটনা শুনেছেন, কিউরিওফাইটে অনেক ধরনের ঘটনা শুনেছেন, কিন্তু আজকের এই ঘটনাটা আপনাদের ভেতরে একটা ভয়ে শীতল শিহরণ জাগিয়ে তুলবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা কোনো বিষয়ে যোগাযোগ করে কথা বলতে চান, তাহলে ডেফিনেটলি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো তিতলি, কেমন আছো? ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একটা ঘটনা পাঠিয়েছিলে, যে ঘটনাটা অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া সাইডের, অ্যান্ড ঘটনাটার মারাত্মক একটা কি বলবো, একটা পাস্ট রয়েছে। ইয়েস। কি ঘটেছিল না ঘটেছিল তিতলি একদম প্রথম থেকে জানতে চাই, কি হয়েছিল আমাকে একটু শেয়ার করো। তো এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে রিলেটেড। তো আমি যখন গাছেরপাড়া যাই ভাইয়ের বাড়িতে, ওকে আমার দেখে ঠিক অতটা ঠিকঠাক বলে মনে হচ্ছিল না, যে শরীর স্বাস্থ্য, মানসিক পরিস্থিতি। তো গল্প করতে করতেই আমি ওর কাছ থেকে বলি যে কি হয়েছে, কি এমন হয়েছে যার জন্য তুই এরকম হয়ে যাচ্ছিস দিন দিন। তখন ও বলে যে দিদি তুই শুনবি, বিশ্বাস করবি আমার কথা? তখন আমি বলি যে হ্যাঁ, কেন বিশ্বাস করবো না, তুই বল কি হয়েছে। তখন ওদের একটা ছোট্ট
মিস্টেকই বলা যেতে পারে, যেটা মিস্টেক থেকে একটা বড় মারাত্মক আকার ধারণ করে ঘটনাটা। আর সেই ঘটনায় একজন ওদের বন্ধু মারা পর্যন্ত যায়। তো জিনিসটা হয়েছিল এরকম, এক রাতে ওরা এরকম 4 বন্ধু মিলে, ওদের খুব মানে রাত্রে বেরোনো খুব স্বভাব ছিল। তো ওরা ভেবেছে যে এরকম ওখানকার একটা পপুলার স্কুল আছে, হাই স্কুল, ঠিক আছে, আমি তার নাম নিচ্ছি না। তো সেই সময় ওখানে বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছিল। তো বিল্ডিং কনস্ট্রাক্টের টাইমে যে লোহা থাকে, ওরা ভাবে যে সেই লোহাগুলোকে ওরা চুরি করবে বা কিছু করে ওরা হয়তো বিক্রি করে দেবে, ইনকাম করবে, যাই হোক ওদের ধারণা এটা। তো সেই মানে একটা মজা মস্তিতেই ওরা গেছে। রাত 3টে বাজে সেই সময়, 2:30 থেকে 3টে হবে এই টাইমিংয়ে। ওরা যে আমার ভাইয়ের নাম দীপ, তো দীপের যে বন্ধু ছিল বিকাশ, ওর বাড়ির পাশেই ছিল স্কুলটা, মানে সংলগ্ন একদমই। তো পাঁচিল টপকালেই বলতে গেলে স্কুলের বিল্ডিং দিয়ে মানে যে করে হোক পৌঁছে যাওয়া যায়। এবার ওরা সে সময় কি করে, যে ওর বন্ধু বিকাশ বলে যে আমি উপরে যাচ্ছি, মানে আমি পাঁচিল টপকে একদম ছাদে বিল্ডিং এর টপে চলে যাচ্ছি, তোরা এখান থেকে, আমি তোদেরকে লোহা দেব, রড গুলো দেবো, তোরা এখান থেকে এটাকে আমাদের বাড়িতে ফেলবি ছুঁড়ে ছুঁড়ে। বলে ঠিক আছে। তো এভাবে 2, 3, 4টে লোহার রড দেওয়ার পরে হঠাৎ করে বিকাশের আর কোনো সারা শব্দ নেই, না কোনো আওয়াজ, না কোনো ওখানে কোনো কিছু নেই। এবার কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর ওরাও বন্ধুরা চিন্তায় পড়ে যায় যে কি হলো, যে কোনো কিছু হয়ে গেল কিনা, গার্ড দেখে নিল কিনা। ওদের সবচেয়ে বেশি ভয় ছিল গার্ডের, কারণ কি স্কুল তো মানে স্কুলের বাইরে গার্ড থাকতো, তো সে যদি দেখে নেয় তাহলে তো কেলান একদম নিশ্চিত। তো সেই জন্য ওরা ওখানে ওপরে গেল। ওপরে গিয়ে দেখছে যে বিকাশ একটা মানে যে কনস্ট্রাক্টিং বিল্ডিং হচ্ছে ওটার দিকে তাকিয়ে ও রীতিমতন বসে আছে আর গোঙাচ্ছে। মানে ওকে নড়ানো যাচ্ছে না, চড়ানো যাচ্ছে না, ওকে ধাক্কা ধাক্কি করে বলছে যে বল ভাই কি হয়েছে, কি হয়েছে, কেন এভাবে বসে আছিস, দিচ্ছিস না, লোহা দিবি না? ও কোনো কথাই বলছে না, ও রীতিমতন একটা মানে ঘুমিয়ে যাচ্ছে। পরে আমার ভাইয়ের কাছ থেকে যেটা মানে ও বলে, ওরই বলছে যে ভাই ওর আওয়াজের থেকে না ডুয়েল টোন আসছিল, মানে মেল ভয়েস আর ফিমেল ভয়েস দুটো একসাথে হলে যেরকম একটা গোঙানোর মারাত্মক শব্দ হয় ওরকম। তো এবারে ওরা ভাবে যে ঠিক আছে হয়তো কেউ বাইরে দেখেছে। তো একটা বন্ধু বলল যে ঠিক আছে, ঘুরঘুরটা অন্ধকার তো কি হয়েছে, আমি নিচে নেমে দেখছি যে কেউ আছে নাকি নেই। তো এবারে ও সিঁড়ি দিয়ে যথারীতি নেমেছে, নেমে গ্রাউন্ড ফ্লোরে আছে, ও দেখছে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যে কেউ আছে কি নেই। ও দেখলো কেউ নেই। এবারে ও আস্তে আস্তে ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিয়েছে, কারণ কি ওখান থেকে যদি আলো দেখা যায় তাহলে গার্ড বুঝে যাবে। তো বন্ধ টন্ধ করে দিয়ে এবার ও ছাদের দিকে আবার যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছে। উঠতে উঠতে ওর পেছন দিক থেকে মনে হচ্ছে যে ওকে কেউ টানছে বা ওর পেছনে কেউ আছে, মানে ও স্পষ্ট অনুভব করতে পারছে যে ওর পেছনে তো কেউ আছে। যখন ও পেছন ঘুরে তাকায় তখনও দেখে কেউ নেই। কিন্তু সিঁড়িটা যেখানে তোমার একটা সিঁড়ি শেষ হওয়ার পরে আবার একটা চত্বর থাকে, ওখান থেকে আবার আরেকটা সিঁড়ি স্টার্ট উপরের দিকে ওঠা, ওইখানে যেই ও পৌঁছেছে নিজের চোখের সামনে ও দেখতে পাচ্ছে যে একটা মানে মেয়ের ফিগার, মহিলা মেয়ে, চুল পুরো ছাড়া, আর মানে হাত পা গুলো মানে বেঁকা বেঁকা, চোখ ঠিকরে আসছে। ওই সিচুয়েশন দেখে মানে ও ভাবছে যে ও কি দেখলো এটা। আর মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, পলক ঝপকাতে না ঝপকাতেই ওই ফিগার গায়েব, নেই ওখানে কেউ। ও ভাবছে ও কি দেখলো, এটা ওর সাথে কি হলো। ওর জিনিসটাকে প্রচন্ড আনন্যাচারাল বলে মনে হয়েছে। ওর সঙ্গে সঙ্গে যায় নিজের বন্ধুদের কাছে, গিয়ে বলে বাদ বাকি 2জন বন্ধুকে, দীপ সহ আমার ভাই সহ, যে ভাই আমি এরকম দেখেছি, কিছু একটা তো আছে। ও বলছে নেশা ভাঙ করে এসছিস নাকি? হ্যাঁ, কিচ্ছু নেই, নিচে গার্ড আছে, দেখি তো চল, কি বলছিস তুই, এরকম হয় নাকি আদেও? তখন একটা বন্ধু ওর সাথে, বিকাশের সাথেই ছিল, আর আমার ভাই দীপ আর ওর যে বাকি বন্ধু ছিল তারা মিলে নিচে নেমেছে। এবারে নিচে নেমে ওরা দেখছে যে কেউ তো নেই, ওরা লাইট নিজেদের অফ করে দিয়েছে, কারণ কি নয়তো ওরা ধরা পড়ে যেতে পারে। সামনেই মানে ওখানে চত্বরেই
স্কুল চত্বরের মানে গ্রাউন্ডের চত্বরটাইতেই, যেখানে বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ওই কনস্ট্রাক্টেড বিল্ডিং এ দেখেছো যে মানে দেখবে যে একটা যখন দোতলা হয় বা তিনতলা হয়, যাই হোক, আহ, এক সারি বাঁশ কিন্তু গাঁথা হয়, মানে পুরো লম্বা। আর স্কুলের বিল্ডিং মানে বিশাল বড়। তো ওরকম বাঁশ গাঁথার যে ফুটোগুলো, ওখানে বাঁশ গাঁথা নেই, ফুটো আছে শুধু, ঠিক আছে? ইটের মাঝখানে চৌকো চৌকো ফুটো, ওখান দিয়ে একজন টর্চ লাইট মারছে। ওরা না একটু সাইড হয়ে গিয়ে কোনা মানে একটু লুকিয়ে যায়। লুকিয়ে গিয়ে ওরা ভাবছে যে টর্চ লাইট মারছে, তাহলে কি গার্ড ভেতরে চলে এলো? এবার দেখছে যে টর্চ লাইটটা প্রথমে 1 নম্বর ফুটো, 2 নম্বর ফুটো, ধীরে ধীরে 3 নম্বর, 4 নম্বর, এরকম করে করে আস্তে আস্তে যাচ্ছে। এরপর কি হলো যে ওরা দেখছে, ওরা ভেবেছে যে গার্ড এসে গেছে হয়তো, তখন ওরা ফলো করছে যে ধরো একটা বড় বিল্ডিং, নিশ্চয়ই 4-5টা ফুটো বা এরকম 10টা তো থাকবে না, তার চেয়ে বেশিই থাকবে। ওরা দেখছে পুরো ওই যে মানে লাইন বরাবর ফুটো, অত স্পিডে কোনো মানুষের দৌড়ানোর তো ক্ষমতা নেই, মানে লাইট মানে গাড়ির স্পিডে যাচ্ছে, মানে প্রত্যেকটা ফুটো দিয়ে লাইট যাচ্ছে, আর লাইট আবার ফেরতও আসছে, মানে কেউ মনে হয় সার্কেল করে ওই জায়গাটাকে ঘুরছে। তো ওদের জিনিসটা দেখে গায়ে কাটা দিয়ে দেয় যে মানে ভাই, এটা তো ইম্পসিবল ব্যাপার যে কোনো গার্ড বা কোনো মানুষ এরকম এতটা জোরে দৌড়াতে পারবে যে পুরো বিল্ডিং কভার করে ফেলতে পারবে আলো দিয়ে। তো ওইটা ছিল ওদের মানে প্রথম শকিং জায়গা, যে এখানে এটা হচ্ছেটা কি, কেউ নেই স্কুলের ভেতরে, তাহলে এই আলোটাকে মারছেটা কি? তারপরে ওরা ভাবলো যে ঠিক আছে, দরকার নেই, এখানে নিশ্চয়ই কিছু মানে আনন্যাচারাল আছে। আর আমার ভাই দীপের কথা বলে রাখি, ওর না প্রথম থেকেই এসব মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক কিছু জিনিস ও অ্যাট্রাক্ট করার মানে ওর সামনে চলে আসে অটোমেটিক্যালি হয়। তো ও বোঝে জিনিসটাকে। তো বলছে ভাই দেখ, এই জায়গাটা ঠিক নয়, আমাদের এখান থেকে যাওয়া উচিত। আচ্ছা। এবারে ওরা যখন ওখান থেকে যাবে, তোমাকে বললাম না যে সিঁড়ির যে পথটা, এবার তোমাকে বলি ওই সিঁড়ির সামনে আমার বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। আমি যখন আমার ভাইয়ের থেকে জানছি ঘটনাটা ওর ঘরে বসে, তখনও রীতিমতন আমার এরকমই সিচুয়েশন। ওইখানে বাথরুম ছিল, একটা গার্লস টয়লেট, বুঝলে? বাথরুমের দরজাটা ওপেন, ওরা ওখানে ফ্ল্যাশ জ্বালায়। কারণ কি, ওরা বুঝে গেছিল যে ওখানে তো ভাই কোনো মানুষ নেই, তো ফলে ওরা ফ্ল্যাশ জ্বালায়। ফ্ল্যাশ জ্বালিয়ে ওরা বাথরুমের দিকে মানে জাস্ট রীতিমতন দেখতে পায় যে কিছু একটা তো আছে। তখন ওরা ওখানে দেখতে পায় যে একটা মেয়ে মেয়ে রীতিমতন মানে উল্টো অবস্থায় কাউকে ঝুলিয়ে দিলে, তার হাত পা বেঁকা, চোখ ঠিকরে আসছে। ওই বলেছিলাম না ওই বন্ধুটা দেখেছিল, চোখ ঠিকরে আসছে, সারা দেহ থেকে রক্ত পড়ছে, ঠিক আছে? মানে বীভৎস রকমের ভয়ানক একটা চেহারা, যেটাকে হয়তো ভাষায় ব্যক্ত করা যাবে না। মানে ওদের ওটা দেখে জাস্ট ওরা শকে চলে গেছে যে এটা ওরা কি দেখছে। অ্যান্ড দেন আরো মানে কিছু বলি, ওদের কিন্তু ফোনের মধ্যে ফুল চার্জ ছিল, ঠিক আছে? তো এই ফোনের মধ্যে ফুল ব্যাটারি চার্জ, ফ্ল্যাশ লাইট জ্বলে থাকার কথা, ফ্ল্যাশ লাইট ওরা কেউ নিজেরা কিন্তু নেভায়নি, ওরা কিন্তু ওইভাবেই ফোনটাকে ধরে আছে। কখন যে ফ্ল্যাশ লাইট নিভে গেছে, নিভে গিয়ে ওরা স্টিল ওই জিনিসটাকে দেখে যাচ্ছে, মানে জাস্ট ওরা ওই জোনটার মধ্যেই আটকে গেছে কিছুক্ষণের জন্য। এবার আমি জানি না ওই টাইমটা কতটা টাইম ছিল, কিন্তু ওরা যতটা বলে যে বেশ অনেকক্ষণ পার হয়ে গেছে, ওরা হাঁ করে ওটাকেই দেখে যাচ্ছে, যেটা কি মানে। এরপর ওরা বলে যে কখন যে আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। আমরা ওই ঘুরঘুরতে অন্ধকারে কতক্ষণ, মানে মোটামুটি ধরে রাখো 15-20 মিনিট এনাফ, কতটা টাইম ধরে ওরা ওখানে স্টাক হয়ে দাঁড়িয়েছিল। এবং যখন ওদের সম্বিত ফেরে যে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, এখানে কিছু তো মানে বাজে জিনিস আছে, খুবই বাজে, তো তখন ওরা মানে দৌড় লাগানোর চেষ্টা করে সিঁড়ির দিকে। কিন্তু তখন আবারও
সেই যে মহিলার যে মেয়েটির যে অবয়বটা যেটা ছিল বিকৃত পুরো, ওদের দিকে পাই 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 করে ছায়ার মতন ঘুরতে থাকে। মানে ওরা না মানে সিঁড়ি দিয়ে এগোতে পারছে না পিছুতে পারছে, ওরা জাস্ট মানে মনে হচ্ছে যে ওদের মাটিতে পাটা কেউ আটকে দিয়েছে, ওরা এগোতেও পারছে না পিছুতেও পারছে না। এবার ওদের মধ্যে একজনের গায়ত্রী মন্ত্র যারা জপ করতে পারে, মনে হয় ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ ছিল। তো বন্ধুদের মধ্যে সেই নিজের পৈতেটাকে ধরে মানে যে করে হোক মানে নমহরি নমহরি করে মানে ওঠার চেষ্টা। মানে ওরা যে বলছে যে ওই যে ওঠার চেষ্টাটা করলাম, বলছে নিজের যে দৈহিক বল কতটা দিতে হলো, মানে মনে হচ্ছে কেউ পেছন থেকে ধরে টানছে আর ওরা মানে মানে একসাথে 3 বন্ধু মিলে মানে এগোচ্ছে। ওরা 3 বন্ধু মিলে যে করেই হোক ওখানে পৌঁছালো, তারপরে নিজের বন্ধুর কাছে। তো পৌঁছানোর পর ওরা দেখছে যে ওর বন্ধু স্টিল ওরকম বসে আছে, আর এবারে ওর বন্ধু একটা বিকৃত হাসি হাসছে, আর চোখগুলো পুরো লাল হয়ে গেছে, নড়ানো চড়ানো তোকে যাচ্ছেই না, আর একই জায়গায় তাকিয়ে হেসে যাচ্ছে। ওরা ভাবলো যে এবারে তো ভাই আমাদের এখান থেকে বেরোতে হবে যে করেই হোক। তো ওর বন্ধুকে ওরা চ্যাংদোলা করে হোক বা কোনো পথেই হোক মানে যে করে হোক ওখান থেকে পাঁচিল থেকে ফেলে বের করে ওরা নিজেরা ঝাঁপ মেরে ওই বন্ধুর বাড়িতে ফিরে এসছে। তখন ভোর 4টে বেজে গেছে, ঠিক আছে? এতটা যে টাইম লুপটা ছিল পুরো 4টে বেজে গেছে তখন ওরা বলেছে। বিশ্বাস করবে না, ওরা যখন বাড়ির গেটে ঢুকতে যায় তখন মানে দীপ মানে স্পষ্ট ওরা দেখতে পায় যে ওখানে ওর বাড়ির যে কার্নিশ থাকে না, মানে দরজার ওপরে কার্নিশ, তো ওই কার্নিশের ওপরে তখন অতটা আলো ফোটেনি, কিন্তু ওই কার্নিশের ওপরে ওই মহিলা অবয়বী মানে পা ঝুলিয়ে ঝুলিয়ে মানে পাটাকে দোলাচ্ছে, ওদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আবার কখনো ওটাকে ওরা দেখছে ওই যে স্কুলের বিল্ডিংটার উপরে ওরা উঠেছিল, বিল্ডিংটাকে তো দেখা যাচ্ছিল, ওটার উপরে ওরা ওই মহিলা অবয়বটাকে পুরো দেখতে পাচ্ছে, মানে মেয়ের অবয়ব। আমি মেয়ে বলছি কেন এই কথাটাই আমি পরে আসছি। তো এই মেয়েটাকে ওরা দেখতে পায় যে ও রীতিমতন হাসছে আর যেন ওদেরকে চুনৌতি দিচ্ছে যে তোরা এবার ঘরে ঢুকে দেখা। তো যে করে হোক মানে ইট পাটকেল মেরে মানে বাইরে থেকে দরজা কন্টিনিউয়াস নক করে যাচ্ছে, ভেতর ওর বাবা মা আছে, কিন্তু তা সত্ত্বেও বিকাশের বাবা মা কিন্তু কোনো টু শব্দটি পাচ্ছে না। মানে এরপরে ওদের কাছে আর রাস্তা নেই, ইট পাথর যা ছিল সামনে সব বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারছে যাতে কোনোভাবে শোনা যাক। মোটামুটি তারপরে কিছুক্ষণ পরে ওর বাবা বেরিয়ে এসে বলছে যে কি হলো, এইভাবে ইট পাটকেল কেন ছুটছিস? আর বিকাশের কি অবস্থা, ও তো পুরো মানে শুয়ে পড়েছে, তখন ওকে যাওয়া বসা ছিল, এবারে ও টোটালি জ্ঞানহীন, ওর আর কোনো সেন্স নেই। ওকে যে করে হোক চ্যাংদোলা করে খাটে শোয়ালো, শুয়ে বলছে ওর বাবা বলছে, বিকাশের বাবা বলছে যে তোরা কোথায় গেছিলি আর ওর এরকম অবস্থা কেন? বলছে কাকু ওই একটুখানি বাইরে গেছিলাম মজা মস্তি করতে, কিন্তু আসলে ওর একটু শরীরটা খারাপ হয়ে যায়, তো তার জন্য একটু মানে কিরকম হয়তো অচেতন হয়ে গেছে, তুমি ওকে শুইয়ে দাও, কিছু হবে না, সব ঠিক আছে। ওরা জিনিসটাকে বিকাশের বাবার কাছে বললো না, না বলে ওখান থেকে যে করে হোক নিজেদের বাড়ি নিজেরা চলে এলো। পরের দিন ওরা বিকাশকে কল করে, বাট বিকাশের কোনো ফোন মানে কোনো কল রিসিভ হয় না। এই চিন্তায় ওরা বিকাশের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ওরা জাস্ট রীতিমতন দেখে যে বিকাশের গায়ের মধ্যে কেউ আঁচড়ালে, মানে নখের যে 4টে আঙুলের যে পুরো দাগ থাকে না, পুরো সারা গায়ের মধ্যে বিকাশের আঁচড়ানোর দাগ। আর বিকাশের ধুম জ্বর, মানে ওর বাবা ওকে সেই সময় অ্যান্টিবায়োটিক বলো বা যা আমরা সেই সময় জ্বরের টাইমে যা খাই আমরা, তাতে তো জ্বর নেমে যাওয়ার কথা, বাট কোনোভাবে বিকাশের জ্বর নামছে আর না, পারদ বেড়ে যাচ্ছে, রীতিমতন বিকাশকে হসপিটালাইজ করার মতন অবস্থা। তখনও ওরা চুপ করে আছে।
এরপরে যখন বিকাশ হসপিটালাইজ হয়, বিকাশকে স্যালাইন দেওয়া হয়, যে করে হোক মানে ছেলেটার আর কোনো মানে সেন্স আসছে না কোনোভাবে। আর ওই যে গোঙানিটা, ওই গোঙানিটাও যাচ্ছে না। যে গোঙানিটা ওর বাবা ফলো করে, যে মানে একটা ডুয়েল টোনে গোঙাচ্ছে, মানে এরকম ধরনের একটা আওয়াজ বার করছে, তার সাথে একটা ছেলের আওয়াজ যেরকম থাকলে মানে খুব কষ্টে আছে এরকম। তখন ওর বাবা মোটামুটি এই করতে করতে 2 দিন কেটে গেছে, ওর বাবা রিস্ক নেয়নি। ওই বন্ধু বান্ধবকে, দীপ সহ বাদ বাকি যারা মানে 3জন বন্ধু বান্ধব ছিল ওদেরকে বাড়িতে ডাকে, ডেকে বলে যে কি হয়েছিল সেদিনকে রাতে, তোরা কোথায় গেছিলি, স্পষ্ট করে আমাকে বল, নয়তো কিন্তু তোর মা বাবাকে জানাতে বাধ্য হব, প্লাস আমি কিন্তু এখানে থানাতেও কমপ্লেন করব। তখন ওদের অল্প বয়স, বাবা মাকে জানাতেই ওদের বিশাল ভয়, তো থানা পুলিশ হলে তো আরো ভয়। তখন ওরা বলে যে কাকু তাহলে সত্যি কথা বলছি, যে আমরা না এরকম ওই স্কুলটা, হাই স্কুলটা যে তোমার বাড়ির পাশে আছে, ওখানে তো বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছিল, তো ওইখানে আমরা একটু মানে লোহা আনতে গেছিলাম, যে লোহা আমরা বিক্রি করে কিছু টাকা ইনকাম করব বা এরকম কিছু করব, চুরি করতেই গেছিলাম স্পষ্ট কথায়। তো বলছে তোরা রাত 3টের সময় ওই বিল্ডিং এর উপরে উঠেছিলি? বলছে হ্যাঁ, কেন? বলছে তুই কি জানিস, মানে তোরা কি জানিস যে ওই জায়গাটা কতটা মানে ভয়ঙ্কর একটা জায়গা, মানে ভৌতিক ভুতুড়ে জায়গা ওটা? বলছে না, ওটা তো একটা স্কুল। ওরা কিন্তু তখনও বিকাশের বাবাকে বলেনি যে ওরা ওখানে কি এক্সপিরিয়েন্স করেছে। ওর বাবা বলছে যে ওটা মোটেও কোনো রাত্রের পরে ওই স্কুলে কেউ যায় না। বলছে একটা জিনিস তো দেখেছিস, যে স্কুলের গার্ড যথারীতি আমরা সবাই জানি যে স্কুলের গার্ড কিন্তু স্কুলের ভেতরেই গার্ডটা দেয়, যাতে কোনো প্রশ্নপত্র বা কোনো ডকুমেন্টস চুরি না হয় বা কোনো কিছু না হয়, প্রোটেকশনের জন্য স্কুলের ভেতরে কিন্তু গার্ড দেওয়া হয়, কিন্তু ওই স্কুলটারই বাইরে গার্ড দেওয়া হয়। বলছে এটা কখনো নোটিস করেছিস? বলছে না, এভাবে তো ভেবে দেখি। বলছে হ্যাঁ, সন্ধ্যা নামার পরে ওই স্কুলের চত্বরে কেউ পা রাখার ক্ষমতা করে না। তো সেখানে তোরা গেলি কি করে, আর গিয়ে কি হয়েছিল? তখন ওরা বলে যে যে ঘটনাটা আমি তোমাকে বললাম, যে ওই মেয়েটিকে ওরা দেখতে পায়, যার হাত পা একদম মানে বেঁকে আছে, মুখ চোখের খারাপ অবস্থা, মানে ইভেন ওর যে গর্দানটা ছিল সেটাও কিন্তু বেঁকে গেছিল, চোখ ঠিকরে আসছিল, লম্বা লম্বা চুল, মানে ভয়ানক একটা চেহারা। ওরা বলে যে এরকম আমরা দেখি। আর টর্চ লাইটেরও ঘটনাটা বলে, যে টর্চ লাইটটা এরকম পুরো মানে খুব জোরে জোরে, মানে গাড়ির স্পিড যেরকম হয় ওরকম স্পিডে একবার এদিক একবার এই প্রান্ত পুরো এরকম করে আসছে। তখন ওর বাবা স্বাভাবিকভাবে বুঝে যায় যে ওটা কি ছিল, কিন্তু ওই ঘটনায় আমি পরে আসছি যে এই এন্টিটিটার চক্করে এদের বন্ধুর প্রাণহানি হয়েছে। যে করে হোক বিকাশকে সেই সময় হসপিটালাইজ, প্রাণহানি হয়েছে? হ্যাঁ, প্রাণহানি হয়েছে। এই যে বিকাশ বন্ধুটা, ওকে হসপিটাল থেকে তো ওর বাবা বার করে, কারণ কি জানে যে এর ট্রিটমেন্ট আর হসপিটাল করতে পারবে না। তখন ওকে নিয়ে যাওয়া হয় এক মাঝারে মৌলবীর কাছে, বুঝেছো? তো সেখানে ওকে বলা হয় যে ওর ওপর একটা মহিলার আত্মা, মেয়ের আত্মা ভর করেছিল, ঠিক আছে? আর সেখান থেকে ওকে একটা প্রোটেকশনের জন্য কবচ দেয়, ঠিক আছে? বলে যে আপাতত তো এটাকে কাটিয়ে দিলাম, এখন ও সেফ থাকবে যতক্ষণ ওর হাতে কবচটা থাকবে, বাট ইনকেস যদি কবচ কোনোভাবে ওর হাতের থেকে খুলে যায়, তখন কিন্তু এই যে 4জন গেছে এর মধ্যে থেকে অন্তত একজনের না একজনের প্রাণ যাবেই যাবে, বা 4জনের প্রাণও যেতে পারে, কারণ কি ওখানে প্রেজেন্ট 4জনই ছিল। এবারে আসি, এরপরে আমি বলছি ওই মেয়েটার কি ডেসক্রিপশন, কি হয়েছিল। এবারে বলি ওদের পরবর্তী ঘটনা।
মহালয়ার এক রাত ছিল, অমাবস্যা। মহালয়াতে যেন অমাবস্যা হয়। তো সেই সময় এরা 4 বন্ধুই ছিল, তাদের সাথে মনে হয় আরো 2-4 জন হয়তো যোগ দিয়েছিল। তো অনেকেই জানো যে মহালয়াতে পিকনিক করে, নাইট আউট করে। তো এরা যেটা করে, এরা কোনো বাড়িতে করে না, এদের এটা সবচেয়ে বড় মারাত্মক ভুল ছিল যে ওরা মদ খায়, ড্রিঙ্কস করে, সমস্ত কিছু করে। ওরা মানে বিয়ারের বোতল বলো বা মদ বলো আমি জানি না, বাট ওরা ড্রিঙ্কস করে এটা আমি জানি। বাট ওরা রাস্তায় রাস্তায় ঘুরছিল, ঘুরতে ঘুরতে কাঁচরাপাড়ারই বা কাঁচরাপাড়া সংলগ্ন কোনো হয়তো ফাঁকা মাঠ ছিল, বুঝেছ? সেই মাঠের মধ্যে ওরা বসে স্থির করে যে ওরা ড্রিঙ্কস করবে, এবং ওখানে সামনেই একটা মানে একটু দূরেই একটা ধাবা মতন ছিল, যেখান থেকে চিকেন কষা বা খাবার দাবার ওরা অ্যারেঞ্জমেন্ট, মানে রুটি আর চিকেন কষা আর তার সাথে অ্যালকোহল তো খাবে ওরা। তো ভালো কথা, ওরা বসেছে গোল করে, সার্কেল করে। এবারে ওদের এই বন্ধুদের মধ্যে যে বিকাশ ছিল, বিকাশ বসেছিল কোথায় জানো? এমন একটা জায়গায় বসে ও মদ মাংস খাচ্ছে। ভালো কথা, মাঠে। একটা তোমার সাধারণ ছেলে, তুমি তো একটা ছেলে, তুমি বলতে পারো যে একটা ছেলে কটা রুটি খেতে পারে? তাও ম্যাক্সিমাম 4টে 4টে বা 5টা বেশি, 6টা। বা 5টা 6টা। তুমি জানো বিকাশ সেই সময় কতগুলো রুটি খেয়েছিল? কতগুলো? 70খানা। কি বলছো? হ্যাঁ, 70খানা রুটি প্লাস, মানে যদি ওইভাবে কাউন্ট করা যায় তো 1 কেজি মাংস বা 1.5 কেজি মাংস, পুরো মানে কড়াই মাংস, মানে ওখান থেকে যে ধাবা থেকে এসছে ওরা তো মোটামুটি এরকম 1.5 কেজিরই পুরো, মানে মোটামুটি সবাই নিয়ে বসেছিল যে 1.5 কেজি সবার এনাফ। একা একা 60খানা রুটি, মানে 60 থেকে 70খানা। আর কিভাবে হচ্ছিল জিনিসটা আমি তোমাকে বলছি। প্রথমে 10টা ছিল, হলো, হওয়ার পরে বলছে, এই যা আমার জন্য রুটি নিয়ে আয়। মানে যেন মনে হচ্ছে মানে ওরা নিজের বন্ধুকে দেখেই, মানে তখন দীপ আমাকে বলছে যে ভাই, আমার বন্ধুকে দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে মানে এ কি ও চাকর পেয়ে বসে আছে আমাদেরকে, যে এরকম করে বলছে। মানে একটা নর্মালি হতে বলা যায় যে ভাই আরো কয়েকটা রুটি নিয়ে আয়, ভাই জানা, বা গালাগালি দিয়েও বলে, যাই হোক, কিন্তু বলছে এই যা আরো 10টা রুটি নিয়ে আয়। এরকম 10 করতে 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 ওরা আনতে 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 রীতিমতন 70-এ গিয়ে বিল ঠেকে। আর যা মাংস ছিল, মানে ওদের যে বাদবাকি বন্ধু বান্ধব হয়তো 2 টুকরো বা 3 টুকরো করে খেয়েছে, 2 টুকরো বা 3 টুকরো, ঠিক আছে। বাদবাকি ধরে রাখো মাংসের পিসের মধ্যে তোমার 30-40 খানা টুকরো হতে পারে, মানে তার চেয়েও বেশি হবে, ওইভাবে তো আমার আন্দাজ নেই, কিন্তু বেশি কোয়ান্টিটির চিকেন ছিল। চিকেন ও নিজে বসে বসে একলা হামলে হামলে খায়। মানে ও এমন ভাবে জিনিসগুলোকে খাচ্ছিল না, মানে যেন মনে হচ্ছে যে কোনো মানুষ হয়তো দীর্ঘদিন অনশনের পরও মনে হয় না এত খেতে পারে। মানে এটা কোনো স্বাভাবিক মানুষের খাওয়াই নয়। আমি তো শুনে যেটা বললাম, যার মানে পুরো মাংসের হাড্ডি, একটা তো মানুষ ছিবড়া তো ফেলে, ও ছিবড়াও ফেলছে না, ও মানে হাড় টাড় যা পাচ্ছে মানে দানবের মতন চিবাচ্ছে। আর ওরা মদ খেয়ে, মানে ওদের ততটা সেন্স তখন অতটাও কাজ করছে না যে ভাই কি হচ্ছে এটা, বাট ওরা ভাবছে যে কি রে বাবা, হাঙুন নাকি। তখন ওকে বন্ধুটাকে মানে এরকম ইয়ার্কি মারতে মারতে বিকাশকে বলছে যে বাবা, তোর পেটে তো দেখি সরু পেটে হাতি ঢোকে, মানে এতটাও কেউ খেতে পারে বাবা, ভাবতে পারিনি। তখন বিকাশ বলছে যে আমি কি করতে পারি তুই এখনো জানিস না, তো চুপ থাক, বেরো এখান থেকে, আমাকে আমার মতন খেতে দে। বলছে আর কত খাবি? বলছে যা আরো নিয়ে আয়।
তো বিকাশের মানে পকেটে মানি ব্যাগ ছিল, ও পুরো মানি ব্যাগটাই ওর বন্ধুর হাতে দিয়ে দেয়, দিয়ে বলে যা আছে তুই নিয়ে আয়, আমি আরো খাবো। তো মানে শেষ পর্যন্ত মানে ওরাও হাঁপিয়ে যায়, হাঁপিয়ে গিয়ে ভাবে যে আর আনবো না, এত ছোটাছুটি কেন করব। মানে ওদের মদের ঘড়ি তখন কেটে যায়, মানে এত ছোটাছুটি করে ওর জন্য মদ আর মানে মদ তো ছিলই, মাংস নিয়ে আসছে, আর মদও একদম ঘটাঘট ঘটাঘট গিলছে, গিলে ওইভাবেই স্টেডি হয়ে বসে আছে। তারপরে যেটা হয়েছে যে ওরা ওখান থেকে এরকম করতে করতে ওরা বলছে মানে ওদের নেশা ফেশা কেটে গেছে, বাদবাকি বন্ধুদের নেশা কেটে গেছে। বিকাশের কথা আমি আসছি না, কারণ কি ও তখন একটা আলাদাই জোনে, যে মানে ওর আরো খাবার চাই, আরো চাই, আরো দে। তখন বলছে যে দেখ অনেক হয়ে গেছে, আর না, এবারে চল, মহালয়ার তিথি পড়ে গেছে, গঙ্গা স্নান করে আসি। তো এই গঙ্গা স্নান করতে গিয়ে ওরা তখন বাইক নিয়ে বেরিয়েছে, বুঝেছ? মানে দুটো বাইক ছিল, ঠিক আছে, তার মধ্যে 4 জন ছিল। হুম, মানে একজন গাড়ি চালাচ্ছে, একজন পেছনে বসে আছে। এইভাবে করে বিকাশ কিন্তু তখন ড্রাইভিং করছিল না, বিকাশ পেছনে বসেছিল। আর বিকাশ যার গাড়ির পেছনে বসেছিল সেই বন্ধুটির বক্তব্য ছিল যে যতক্ষণে ওরা গঙ্গার ঘাট অব্দি গেছে, বলছে যে মানে মনে হচ্ছে যে বহুত ওজন যদি গাড়ির ওপর চাপিয়ে দেওয়া হয় না, যেরকম গাড়িটা ভারী হয়ে যায়। ওরা তো এর আগেও গাড়ি চালিয়ে এসছে, ওই মাঠ অব্দি গাড়ি চালিয়ে ওরা ঘুরছিল, তখন কিন্তু ওদের এত ওজন এত ভার ফিল হয়নি। মানে ওই বন্ধুটার বক্তব্য যে বিকাশ যে গাড়িটার পেছনে বসেছিল সেই গাড়িটা বিভৎস রকমের ভারী হয়ে যায়, মানে মনে হচ্ছে যে কত ওজন নিয়ে মনে হয় গাড়িটা চালাচ্ছে। তো এরপরে ওরা গঙ্গার ঘাটে পৌঁছে, ভালো কথা, খুব প্রিয় বন্ধু ছিল ওদের। মানে আহ এই বিষয়টা যখন আমার মানে ভাই আমাকে বলে না, তখন বলে যে এই ঘটনাটা এরপরে নেক্সট টাইম কোথাও ওরা আলোচনা করে না, কারণ কি এই ঘটনাটা যখনই আলোচনা করে তখনই কোনো একটা বাজে কিছু হয়। আর আজকে তোমার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি এই ঘটনাটা বলছি, আমার সেই রাতে শোনার পরে আমার উপর অনেক কিছু হয়েছে, মানে আমি নিজেও ভয় পেয়েছি। তো আমি জানি না আজকে কি হবে আমার সাথে। ওকে। তো গঙ্গার ঘাটে সিঁড়ি অব্দি ওরা নামে, ওই ছেলেটাও বিকাশও সিঁড়ি মানে মোটামুটি তুমি দেখেছো যে 3-4টে স্টেপ, মানে ধাপে ধাপে, মানে থাকে থাকে সিঁড়িটা থাকে, সরি। তো মোটামুটি তোমার যেখানে হয়তো গঙ্গার জলটা আছে সেই সিঁড়ির আগে, মানে তার থেকে ধরে রাখো 6-7টা সিঁড়ি উপরে বিকাশ দাঁড়িয়ে আছে। বাদবাকিরা সবাই স্নান করলো গঙ্গার জলে, স্নান ধান করে বলছে এবার বাড়ি ফিরবো। তো বিকাশকে বলছে যে কিরে ভাই, তুই স্নান করবি না? বলছে না, আমি স্নান করব না, আমি স্নান করব না। মানে ওর গলার ভয়েসটা এমনই ভারী হয়ে গেছে যে ওরা ভাবছে যে কি হলো রে বাবা, এরকম তো ভয়েস বিকাশের না। আর তখন আমার যে ভাই আছে ও ফলো করে একটা জিনিস, যে ওই যে কবচটা ওকে দেওয়া হয়েছিল, মানে যে মৌলবীর কাছ থেকে যে কবচটা ওর প্রোটেকশনের জন্য ছিল, ও কবচটা কিন্তু ওর হাতে ছিল না, কারণ ওর বাজুতে বাঁধা ছিল, ওর বাজুতে কিন্তু ওই কবচটা ছিল না। ও কিছু একটা সেন্স করে বলে যে না, তোকে গঙ্গায় নামতেই হবে। আর সেখান থেকে ও মানে এত বীভৎস প্রকৃতির রূপ নিয়ে নিয়েছে যে ওর চোখ পুরো মানে লাল হয়ে গেছে। ওই মানে তখন ধরে রাখো তুমি 4টে 4:30 বেজে তো গেছেই, ভোরের আলো মোটামুটি ফুটে গেছে, মানে হালকা তো দেখাই যাচ্ছে। সেখানে ওর মুখের না পুরো একটা মানে মনেই হচ্ছে না ওটা বিকাশ, ওটা অন্য কেউ। মানে ও জাস্ট রীতিমতন বলছে আমাকে গঙ্গায় নামাবি না, নামাবি না, আমি নামবো না, আমি কিন্তু এখান থেকেই চলে যাব। মানে রীতিমতন ওর কথাগুলো এরকম, আমি কিন্তু এখান থেকেই চলে যাব। তো বলছে ঠিক আছে ঠিক আছে ভাই, শান্ত হও, আমরা আমরা দিচ্ছি না, ঠিক আছে, যেতে হবে না যেতে হবে না, ঠিক আছে থাক, বলে ওরা গাড়িতে বসে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, এই
মানে আমিও জিনিসটাকে আমার ভাইয়ের দৌলতেই নোটিস করলাম, মানে ওর কথা বলাতেই আমি জিনিসটা আরো বুঝতে পারলাম যে কি হয়েছে। যখন বিকাশ এসছিল তখন বিকাশ একটা বন্ধুর গাড়ি চেপে এসছিল। যখন বিকাশ যায়, মানে যখন যাওয়ার টাইম, বাড়ি ফেরার টাইম, তখন ওই গাড়িটা যে নিয়েছিল, মানে ওর বন্ধুর গাড়িটা, ও চালাচ্ছিল। ও বলছে আমি গাড়ি ড্রাইভ করবো। বলছে ঠিক আছে, তাহলে আমি পেছনে বসছি। দেখো, তিনজন ভেজা, এক গঙ্গার জলে তিনজন ভেজা, একজন কিন্তু ওরকম। সে বলছে, বিকাশ বলছে আমার গাড়ির পেছনে কেউ বসবি না। বলছে মানেটা কি? বলছে আমরা এসছি এইভাবে করে, এখন যদি মানে একসাথে তিনজনকে গাড়িতে দেখে পুলিশ, তাহলে তো আমাদের ফাইন কেটে নেবে, কারণ কি ওই রকম করে তো বসা যায় না। ডাবল ক্যারি করা যায়, ট্রিপল ক্যারি করতে গেলে তো পুলিশ ফাইন নেবে। বলছে তুই কি বলছিস? সে ও রীতিমতন কোনো কথা না বলে ও নিজে বাইক স্টার্ট দিল। স্টার্ট দিয়ে ও ওখান থেকে আস্তে আস্তে এগোচ্ছে। তো যখন ও নিজের গাড়িটা স্টার্ট দিয়ে ফেলেছে, বাদ বাকি তিন বন্ধুর তো আর কোনো জায়গা নেই কিছু বলার। তো দীপ আর তার সাথে ওর যে দুটো বন্ধু ছিল, ওরা গাড়িটাকে চালাচ্ছে। তো আমার ভাই দীপ গাড়িটাকে চালাচ্ছিল, বাদ বাকি দুজন পেছনে বসেছিল। ওরা ফলো করছে বিকাশকে, যে আমরা তো বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। আর ওদের বাড়ি তুমি ধরে রাখো যে মোটামুটি একজনের বাড়ি ক্রস করে আবার আরেকজনের বাড়ি, আবার আরেকজনের বাড়ি ক্রস করে আবার আরেকজনের বাড়ি, মানে প্রত্যেকটা পথেই বাড়িটা পড়ে, ঠিক আছে, একটু দূরত্বে, কিন্তু এরকম হয়ে হয়ে বাড়ি যাওয়া যায়। ও দেখছে যে, আমার ভাই দেখছে যে ও বিকাশ ও গাড়িটাকে জাস্ট একটা অন্য টার্নিং এ নিয়ে চলে গেল। মানে যেটা ওদের বাড়ির জায়গা, যেটা ওর বাড়ির রাস্তা, সেই রাস্তায় না গিয়ে ও টোটাল মানে অন্য ট্র্যাক ধরে নিল। ট্র্যাক ধরে ও ঘুরছে এক লাগলা। এবার তখন পাশ থেকে যার বাইকটা ছিল, যে বন্ধুটার বাইকটা ছিল, যেটা বিকাশ চালাচ্ছিল, তখন ওর বন্ধুটা বলে কি যে ভাই ও কি করছে, গাড়িতে তো এমনি তেল নেই, তার মধ্যে থেকে ও যে চালাচ্ছে। ও তখন ধরে রাখো নৈহাটি রোড ধরে নিয়েছে, বুঝতে পেরেছো? নৈহাটি রোড ধরে হাই রোড ধরে নিয়েছে। বলছে ও তো এমনিই চালাতে পারবে না, তুই দেখ গাড়িটা কিছুক্ষণ বাদে এমনি বন্ধ হয়ে যাবে, ওকে আমাদের সাথেই আসতে হবে বা তেল ভরাতে হবে আমাদেরকে। বাট এরপরে জিনিস আরো ভয়ানক হতে শুরু করলো। ওরা দেখছে যে বিকাশ রীতিমতন গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়াচ্ছে, আর একটা অন্য ট্র্যাক ধরে নিয়েছে, অন্য পথ ধরে নিয়েছে, যেটা ওদের বাড়ির পথের থেকে অনেকটাই দূর। সেখানে বিকাশ আস্তে আস্তে মানে টোটালি মানে গাড়ির স্পিড তখন মানে হাইয়েস্ট কত হয়, 100, 150 এরকম হয়, তার চেয়েও মনে হয় বাড়িয়ে নিয়েছে। বাড়িয়ে নিয়ে কি করলো জানো? সামনে একটা বড় 6 চাকা না কত চাকা লরি আসছিল, মালবহনকারী লরিগুলো হয় না, বড় বড় ট্রাক। এমন না যে ও অ্যাক্সিডেন্ট করেছে, ও নিজে গিয়ে সজোরে গিয়ে ওই বাইকটা পুরো মানে ওই লরিটার সাথে জোরে গিয়ে ধাক্কা খাওয়ালো। মানে যেন মনে হলো ও নিজেই মানে আত্মহত্যা করলো, বাট ওটা আত্মহত্যা ছিল না। এরপরে মানে ওরা ওই দৃশ্য দেখে, মানে পাবলিক তো ওখানে জড়ো হয়েই গেছে, ওরা ওখানে জাস্ট হা করে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে যে এটা কি হয়ে গেল আমার বন্ধুদের সাথে। মানে দেহটার তো আর কিছু নেই, মানে মাথা ফাতা ফেটে পুরো মানে এক সাইড পুরো ফেটে গেছে, মানে চিথরা উড়ে যাওয়া বডির। আর তারপরে ওখানে পুলিশ আসে। পুলিশ এসে কি জানায় জানো? এই যে তোমাকে আমি বলছিলাম যে ওর যে বন্ধুটা ছিল, যার বাইকটা ছিল, সে বলছিল তো বাইকে তেল নেই, বাইকে তেল কম আছে, আর বেশি দূর যেতে পারবে না। সেখানে ও যখন বাইকের পুরো তেল মানে পুরো বাইকটার পুরো তদন্ত করা হয়, তখন দেখা যাচ্ছে যে বাইকের তেল অনেক আগেই শেষ হয়ে গেছে। মানে আমি বাইক সম্বন্ধে অতটা বেশি
জ্ঞান নেই আমার, ঠিক আছে? কিন্তু যতটা মানে শুনেছি যে তোমাদের হয়তো বাইকে কোনো এরকম কিছু পাইপ লাইন থাকে যেটার মধ্যে দিয়ে তেল থাকে, মানে তেলটা যায়, মানে ট্যাঙ্কিটা ভরো বা কোনো পাইপ লাইনের মাধ্যমে কি এরকম যায়, মানে পাইপ লাইনেও তেল থাকে কি? এটা তুমি ভালো বলতে পারবে। হ্যাঁ, মাঝে মধ্যে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু বলছে যে ট্যাঙ্কি তো ড্রাই হয়ে গেছে, তার সাথে পাইপ লাইনে যে সামান্য তেলটা থাকে সেই তেলটাও নেই, মানে গাড়ি পুরো তেলহীন। ওই গাড়ি ও কি করে চালাচ্ছিল এত জোরে? আর এতটা রাস্তা, যেখানে দেখো তোমরা ছেলেরা বুঝতে পারো যে মানে ওরা যেরকম বলে যে মাত্র মনে হয় ওই 1 লিটার বা এর থেকেও কম তেল আছে, মানে এখান থেকে একটুখানি যাওয়া যাবে। কিন্তু ওরা জাস্ট যখন বিকাশকে ফলো করছিল না, ওদের মাথা থেকে এটাও উড়ে গেছে যে ভাই তেল তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা, বাইক তো স্টপ হয়ে যাওয়ার কথা। ও রীতিমতন তুমি ধরে রাখো 350 থেকে 400-500 কিলোমিটার ঘুরেছে ওই বাইক নিয়ে। আর বারবার করে এটাই চাইছিল বিকাশ যে ওর পেছনে যারা ওর বন্ধুরা ওকে নজরদারি করছিল সেটা যাতে না করে। ও এর জন্য একটা পয়েন্টে গিয়ে পুরো নিজেই নিজেকে শেষ করে দিল। এরপরে যখন বিকাশের বডি আনা হয়, সমস্ত কিছু, তখন সেখান থেকে আরেকটা সত্য জিনিস জানা যায় যে মানে ওরা ওরা খুব মানে মানে এই যে এই বন্ধুদের যে টিমটা ছিল না, এরা খুব ইনভেস্টিগেট করে যে যে কোনো ব্যাপার হলো কেন হলো, কি কারণে হলো, কিসের জন্য এরকম হলো, এদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। তো বিকাশের তো বডি নিয়ে যাওয়া হয়েছে। এবার ওর বাবা প্রচন্ড মর্মাহত, শোকাহত, মানে একটা মাত্র ছেলে, সেখানে সেখানে শোকের ছায়া নেমে আসছে। কিন্তু ওরা সেই সময় গেছে যেখানে ওরা বসে মদ খেয়েছিল মহলার দিন। তখন ওরা ওখানে যেখানে বিকাশ বসেছিল ওখানে দেখে যে একটু জায়গাটা উঁচু ছিল। তো ওরা আশপাশের জায়গার লোকজনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই পুরো মাঠটা সমতল বা এটা এই জায়গাটা কি কিছু আছে? আমি বলেছিলাম যে কিছু মানে এরকম হরিফিক জিনিস ঘটবে। তো ঠিক আছে। হ্যাঁ আমি ঠিক আছি, বাট পাশ দিয়ে কেউ একটা বলছে কিছু, মানে আমি এখান থেকে একটু সরে আসি। আমি মানে কিছু একটা অনুভব করলাম, মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটা পাশ দিয়ে পুরুষের কণ্ঠস্বর। বাট ছাড়ো, আমি মানে ঘটনায় ফিরি। কারণ কি আমি ওইদিকে ধ্যান দিলে আমি আমার মধ্যে অতটাও মনের জোর নেই যে আমি এসব কিছুর মানে আমি সম্মুখীন হতে পারবো। আমার ভেতরে এত জোর নেই গো। আচ্ছা, এরপরে কি হলো তিতলি? এরপরে গিয়ে ওরা ওখানে জানতে পারে যে ওটা তো কোনো মাটি ছিল না, ওটা একটা কবরস্থান ছিল, পরিত্যক্ত কবরস্থান, অনেক আগেকার, মানে ধরে রাখো আজ থেকে 100 বছর বা এরকম হবে হয়তো। মানে ওটাকে এখন মাঠ হয়ে গেছে, এখন আর ওখানে কেউ কবর দেয় না, কিন্তু ওখানে আগে কবর দেওয়া হতো। এবং আনফরচুনেটলি, মানে যাকে বলে কপাল যদি সত্যি খারাপ হয় আর কারোর যদি মৃত্যু কপালে থাকে, বিকাশ ওই কবরটার উপরেই বসেছিল। ওরা জিজ্ঞাসা করলো যে দাদা এই জায়গাটা কি জায়গা? বলছে এখানে তো কবর আছে। বলছে এখানে তো কেউ পাড়াও রাখে না। বলছে খুবই মানে ভয়ানক কবর ওটা, মানে ওটার পাশ দিয়ে বা ওটার উপর পাড়া রাখলেও মানে মানুষের নাকি দুর্ঘটনা হয়, মানুষ কিছু মানে ভয়াবহতা এক্সপিরিয়েন্স করতে পারে, তাদের মানে সাথে কিছু মানে কি বলবো উল্টো পাল্টা মানে কিছু ভয়ানক ভয়ানক জিনিস হয়। মোদ্দা কথা পাবলিক, সাধারণ পাবলিক ওই কবরটা কি এড়িয়ে যায়। তখন ওদের মাথায় ঢোকে যে এই যে 70খানা রুটি আর ওই 1 কিলোর থেকেও বেশি মাংস খেয়েছিল, সেটা কে খেয়েছিল? ওই কবরের যে আত্মাটা ছিল সেই খেয়েছিল। আর ওদেরকে যে বারবার করে বলছিল যে গঙ্গা জল লাগাবি না, গঙ্গা জল লাগাবি না। তুমি কি একটা জিনিস ফলো করলে কৌস্তব ঘটনার মধ্যে,
যে ওই ছেলেটি বিকাশ, ও কিন্তু নিজের বাইকে অন্য কাউকে উঠতে দেয়নি। যদি উঠতে দিত, ওর সাথে ও মারা যেত। না, ও মারা যেত না, যেটা আমার ভাইয়ের বক্তব্য। কারণ কি, এটার পুরো সাক্ষীটা ও বলেছে যে ওদের গায়ে ওদের যেটা পার্সপেক্টিভ, আমি সেটা বলছি, হয়তো এটা অন্য হতেও পারে, তুমি বলতে পারবে বেটার। ওদের সবার গায়ে কিন্তু গঙ্গা জলে চিপচিপা, মানে ভেজা, বুঝতে পেরেছো? আর যদি কেউ কারোর বাইকে পেছনে বসে, তখন তো সেই গঙ্গার জলটা তার গায়েও লাগবে। আর গঙ্গা কিন্তু খুবই পবিত্র জিনিস। আর আমি যতদূর শুনেছি যে সুলেমানি তন্ত্র বা সুলেমানি যে জিনিসপত্র হয়, ওখানে কিন্তু ওরা গঙ্গা জল অ্যাভয়েড করে, ওরা গোলাপ জল ব্যবহার করে। মানে যদি তুমি বলো এটা ঠিক কিনা, মানে আমার জানাটা বেশ কিছু ক্ষেত্রে ঠিক। হ্যাঁ, তো হয়তো ওই কারণেই ও কাউকে নিজের পেছনে বসতে দেয়নি। কারণ কি, ও জানতো যে ওর গায়ে গঙ্গা জলটা লেগে যাবে, আর গঙ্গা জলটা লেগে গেলে ওকে হয়তো এই দেহটাকে ছাড়তে হবে। মানে ওই দেহটা নিয়ে ও যে কি করতো, মানে এইভাবে নৃশংস ভাবে একটা মানুষকে মারার কি দরকার ছিল আমি জানি না, বলতে পারবো না। কিন্তু মানে ওরা আফসোস করে, এখন অব্দি ওরা বলে যে আমরা কেন ওর গায়ে এক ফোঁটা গঙ্গার জল ছেটালাম না, ছেটালে হয়তো বিকাশ আজকে আমাদের মাঝখানে থাকতো। বাট এই ঘটনাটা যখন ওরা কারোর সাথে শেয়ার করতে যায়, তখনই ওদের সাথে কিছু না কিছু ঘটে। আর এর মধ্যখানে দীপ যে ছিল আমার ভাই, ও নিজে এই যে পুরো টাইম জোনটা বললাম না, যে স্কুল টু কবরস্থান, এর মধ্যে দীপের অবস্থা ধীরে ধীরে ডিটোরিয়েট করে। ডিটোরিয়েট কিভাবে করে, ও স্বপ্নের মধ্যে প্রত্যেকবার মরা মানুষ দেখতো, মরা মানুষ দেখতো। আর ওর ঘর থেকে ও নিজে বলতো যে পচা গন্ধ, চামড়া পচা, মরা পচা গন্ধ বেরোচ্ছে। যেখানে প্রত্যেক দিন রুম কিন্তু ক্লিন করা হয়, ঘর ঝাড়পোছ সমস্ত কিছু করা হয়, কিন্তু তা সত্ত্বেও পার্টিকুলারলি ওর রুমের থেকেই, দেখো আমি এখন তোমায় ঘটনাটা বলছি, মানে এর আগেও তোমার সাথে শেয়ার করতে গেছিলাম, তখনও অনেক প্রবলেমস এসছে, এখনো কিন্তু কন্টিনিউয়াসলি আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। তো যাক, আমি এটাকে কমপ্লিট করি। তো রাত 3টে বাজে, এতটা আওয়াজ হওয়া উচিতই না। হ্যাঁ, বাট আমার কুকুরগুলো চিল্লাচ্ছে, কোনো কারণ নেই, কিচ্ছু নেই, কিন্তু কুকুর চিল্লাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। তো আমি যখন ঘটনাটা শুরু করেছি, এই ঘটনাটা আমি শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেব, এবং শ্রোতা বন্ধুদের কাছে একটা সতর্ক বার্তাও আমার তরফ থেকে থাকবে, যদি তারা শুনে। তো কারণ কি, তোমার অডিয়েন্সে অনেক বাচ্চাও আছে, বড়ও আছে, অনেক বয়সেরই মানুষ আছেন। তো দীপ এই রকম সময় স্বপ্নের মধ্যে নিজের মরা পিসিকে দেখতো, দিদাকে দেখতো, এরকম পর্যন্ত হয়েছে যে ওই যে মেয়েটাকে ও দেখতে পেয়েছিল ওই স্কুলটার মধ্যে, ওই মেয়েটা স্বপ্নের মধ্যে ওর গলা টিপতে আসে রীতিমতন, আর ও নিজেকে কোনোভাবে ছাড়াতে পারছে না। তুমি ভাবো, কেউ যদি স্বপ্নের মধ্যেই গলা টেপে, তাহলে সেটার মার্কস বা মার্ক কি কখনো গলার মধ্যে লাল 3টে আঙুলের চিহ্ন এরকম কি থেকে যায়? সকালবেলা উঠেও ঘুম থেকে দেখছে যে ওর গলার মধ্যে 3খানা চিহ্ন। তো এবারে ও বুঝতে পারছে না যে ওর সাথে হচ্ছেটা কি। ওর যে পাশের বাড়ি, বুঝতে পেরেছো, সেই মহিলা সুস্থ সবল, ঠিক আছে, ও রাত্রেবেলা ঘুমালো, দীপ ঘুমিয়ে ওই পাশের বাড়ির মহিলাটার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে বলছে, স্বপ্নের মহিলাটাকে ওকে বলছে, কিরে আয়, আমার সাথে যাবি না? তুই তো আমার সাথেই আছিস, আয়, কেমন লাগছে বল এই দুনিয়াটা। ও নিজে বলছে, না আমি তো বাস্তবে আছি। বলছে, না, তুই আমাদের দুনিয়ায় আছিস, তুই আছিস তো, বল কেমন লাগছে, চল না আমার সাথে পুরোপুরি চল। ও
জাস্ট রীতিমতন মানে ওই স্বপ্নটা দেখে, সকাল হয়, ও মানে বীভৎস পরিমাণে ঘামতো সেই সময়। আর নিজের মনের কথাগুলো আমাকে ছাড়া ও কাউকে বলতে পারেনি। ওর বন্ধুদের মধ্যে হয়তো জানে, কিন্তু কাউকে ও বলতে পারেনি যে ওর যে এই সিচুয়েশন চলছে। মানে এরপরে কি হয় জানো, পরের দিন সকালবেলা ওর যে পাশের বাড়ির মহিলাটা ছিল, সে রাত্রেবেলা 2টোর সময় মারা যায়। আর ও ঘুমিয়েছিল রাত্রেবেলা ধরে রাখো 1:30, আর ও স্বপ্নটা দেখে মোটামুটি মাঝরাতে, সকালের দিকে, মানে মাঝরাত 3:30 4টে ওরকম দিকে স্বপ্নটা দেখে। তার মানে অলরেডি ও যাকে দেখেছে সে মরে গেছে। তার পাশের বাড়ির লোক যে একদিন আগে জীবন্ত ছিল, সে মরে গিয়ে তার স্বপ্নে এসে বলছে, আয় তুই আমার সাথে চল, তুই তো আমার দুনিয়াতেই আছিস। আর তার সাথে ওই মেয়েটার অত্যাচার। ওই মেয়েটাকে কখনো নিজের ঘরে বসে থাকতে দেখে, কখনো ওই মেয়েটার ব্লাড মানে রক্তাক্ত চেহারা, ও মানে ভয় পায়, মানে পালিয়ে বাঁচে নিজেকে, যে মানে কেন দেখতে গেলে ও। এই সমস্ত কিছু ওর সাথে হতে থাকে। এবং এরপরে ওর আত্মীয় স্বজনের মধ্যে 2জন মারা যায়, যাদের 2জনের খবর দীপ আগের থেকে স্বপ্নে দেখতে পায়। এবং স্বপ্নেও তারা তার কাছে এসে সেম কথা বলে যে দীপ তুই আয় আমার কাছে, আমার কাছে আয়, এই দুনিয়াতে কোথায় আছিস, আমার দুনিয়ায় আয়, আমরা তো একই দুনিয়াতে থাকি। তো কৌস্তব, আমি তোমাকে জাস্ট এটা জিজ্ঞাসা করতে চাই যে এরকম কি কখনো হতে পারে যে কোনো জায়গায় যাওয়ার ফলে বা এরকম কিছু, এত কিছু তো ঘটনা শুনলে, ওর কাছে কি কোনো পোর্টাল ওপেন হয়ে গেছিল যার থ্রু ও মরা মানুষদেরকে আগের থেকেই দেখতে পাচ্ছে যে ওদের মৃত্যু হবে, বা ওই মরার পরে ওরা ওর স্বপ্নেই আসছে, ওকে ওটা ডাকছে? কিনা বলা যাবে না, বাট এরকম একটা সিক্স সেন্স বলো বা একটা অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হওয়ার কারণে, ঠিক আছে, এমন কিছু সেন্স ডেভেলপ হয়ে যায় যেগুলোর মাধ্যমে ফিউচার প্রেডিক্ট করা বা বুঝতে পারা, এগুলো আমাদেরও হয়, ঠিক আছে। মানে বাট ও কিন্তু এটা নিয়ে মোটেও সুখে ছিল না। সুখে থাকাটা মানে ব্যাপার না, ঠিক আছে, ও খুব এরকম ভয় জিনিসটা পেত, ডেভেলপ করে যায়। হ্যাঁ, ও খুব ভয় পেয়ে যাচ্ছে যে ও যাকেই দেখছে সেই মরে যাচ্ছে, মানে যাকেই স্বপ্নে দেখছে মরে, মানে তার পরের দিনই তার মানে মৃত্যুর সংবাদ আসছে। এরপরে ও যায় নিজের জন্য, ও মানে ফাইনালি আমি ওকে বলি সেই সময় যে ভাই চল, আমাদের ওখানে একটা মানে আমি একটা জায়গা চিনি যে সেখানে এরকম আছে, তো তুই একটু নিজের মানে দেখিয়ে নে তাকে, যদি তোর কিছু ঠিক হয়ে যায়। তো সেখান থেকে বলা হয় যে ওই যে মেয়েটির এন্টিটিটা ছিল, ওই মেয়েটির এন্টিটিটা ওর সাথে কোনোভাবে কানেক্ট করে গেছিল, এবং বিকাশের সাথেও কানেক্ট করে গেছিল। বিকাশকে তো সঙ্গে নিয়েই গেছিল, যেহেতু বিকাশ ফার্স্ট টাইম ওপরে উঠেছিল। এবং বিকাশের হাতের কবচটা খুলে যাওয়ার ফলে ওই বিকাশের ভেতরে মানে পুরোপুরি ভাবে 2জনের আত্মাই ওকে পজেস্ট করেছিল। আচ্ছা, করার ফলে মানে ওকে যে মরতে হতো, বলেছিল না যে ওদের মৃত্যু হবে। দেখো, কোনো আত্মা তোমার, ঘটনাও আমি অনেক সত্যিকারের ঘটনা শুনেছি, কোনো আত্মা কিন্তু কোনো শরীরকে ভোগ করতে চায়, যে এবার একটা শরীর পেয়েছি এটাকে ভোগ করব, খাবো দাবো যা ইচ্ছা তাই করব, তাণ্ডব করব। কিন্তু কোনো আত্মা এরকম কি হয় যে এরকম সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওকে গিয়ে মেরে দিল, মানে আত্মহত্যা করিয়ে দিল? কিন্তু ওটা আত্মহত্যা নয়, ওটা মার্ডার। ওটা এক কথায় মানে আত্মহত্যা তো নয়, ওটা ভাই ওই পজেশন দ্বারাই ও মারা গেছে, ওই আত্মাগুলোই ওকে মেরে ফেলেছে ইচ্ছাকৃত। আর এবারে টার্গেট ছিল আমার ভাই দীপ। তো দীপের জন্য বলতে গেলে পুরো সমস্ত যজ্ঞ টজ্ঞ, মানে যা পূজা অর্চনা করার হয়, যা যা করা যায় তারাপীঠ গিয়ে সমস্ত করা হয়। দীপকে প্রোটেকশন দেওয়া হয়, হনুমান চালিসা পড়তে বলা হয়। এবারে আসছি যে যখন ওই মেয়েটা দীপকে ছেড়ে গেল না,
মানে যে মেয়েটার কথা স্কুলে বলেছিলাম, ওই মেয়েটার একটা খুব বাজে ঘটনা আছে, যেটা এবার আমি তোমার সামনে তুলে ধরতে চাই, যে মেয়েটার এই অবস্থা কি করে হয়েছিল। হাই স্কুলে পড়া নাগাদ মেয়েটির তখন 12 থেকে হয়তো 15 বছর বয়স হবে, ঠিক আছে। খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। মানে ও যখন জানতো যে ওকে ছাড়তেই হবে, দীপকে এবার ছাড়তেই হবে, ওকে আর কোনো উপায় নেই ছাড়া, তখন ও দীপকে লাস্ট, মানে বলে না যে ভিজুয়ালাইজেশন বা কিছু একটা মানে দেখানো ওর ভেতরে ঢুকে, যে ওর সাথে কি হয়েছিল মর্মান্তিক ঘটনাটা দীপ নিজে অনুভব করতে পারে। কারণ কি, সবাই এটাকে খুব মজার ছলে নেয়। তখন দীপ নিজে বলে যে সেখানে যেন মনে হচ্ছে ওই মেয়েটা না, ওই মেয়েটার সাথে যেন আমিও আছি। ওই মেয়েটা যা যা করছিল সব আমি দেখতে পাচ্ছি। স্কুল তখন ছুটি হয়ে যাবে, ঠিক আছে। ওর ওপর একটা গার্ড স্কুলের খুব বাজে নজর, নোংরা নজর রাখতো। তো সেই গার্ডটা সবসময় তককে তককে থাকতো যে কোন সময় মেয়েটাকে একা পাওয়া যাবে। তো একদিন এরকম হয়েছে, প্রজেক্ট সাবমিট করার পরে স্কুলেরই কিছু কাজ বাজ ছিল হয়তো এক্সট্রা, তো মেয়েটাকে একটু দেরি করে বেরোতে হয়। মানে সমস্ত স্টুডেন্ট টিচার সবাই বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো, বা হয়তো 2-1 হয়তো আছে, মানে মোটামুটি 90% স্কুল ফাঁকা। তো মেয়েটা যথারীতি বেরোনোর সময় গার্ড ওকে বলে যে ও মনিটর বা কোনো একটা লিডিং কিছু ইয়েতে ছিল, মানে থাকে না যে ক্লাসের মধ্যে টপার বা কোনো এরকম কাউকে খুব দায়িত্ব দেওয়া হয় স্কুলের, মানে ওই ক্লাসটার। তো ওরকম কোন একটা দায়িত্বও ছিল। ওকে বলে যে তুমি আমার সাথে চলো, কিছু দরকার আছে, এই কাজ বাজ কিছু একটা অফিসিয়াল কিছু ডকুমেন্টস এর কিছু কাজ আছে, তুমি আমার সাথে চলো একটুখানি। ও জিনিসটা বুঝেছে যে ভাই লোকটা তো খারাপ, কিন্তু কি আর করবে, এমন কি আর করবে। ও যায়, যাওয়ার পরে ওর সাথে ডকুমেন্ট মানে অফিস রুমে যায়। অফিস রুমে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে যখন ওরা মানে দেখবে স্কুল কিন্তু একটা গোল চত্বর নিয়ে হয়, পুরো রাউন্ড সার্কেল থাকে কিন্তু। আর যখন ঘুরতে ঘুরতে ওরা ওই অফিস রুম থেকে পুরো ঘুরতে ঘুরতে 2তলা 3তলা ইয়ে করে ওরা কিন্তু ওই মানে বাথরুমটার সামনেই আসে। আর যখন বাথরুমের সামনে আসে তখন কিন্তু মেয়েটার আশেপাশে আর কেউ ছিল না। মেয়েটার সেই সময় পিরিয়ডস চলছিল। মেয়েটাকে রীতিমতো মানে বাজে ভাবে যৌন ধর্ষণ করা হয়, ওই গার্ডটা করেছিল। কি বলছো? হ্যাঁ, ওই বলতে না মানে মানে ওর গা থেকে রক্ত পড়া, ওর সারা শরীর থেকে রক্ত বইছে, জায়গা জায়গায় ওর ঘাড় মটকানো। এবার বলছি কেন, ওকে মানে কতটা একটা মানুষ যদি যৌন আকাঙ্ক্ষায় পাগল হয়ে থাকে, তাহলে বিকৃত মস্তিষ্কের মানুষই এরকম করতে পারে যে মেয়েটাকে খামচে খামচে মানে কামড়ে কামড়ে খেয়েছে মেয়েটাকে রীতিমতো জায়গায় জায়গায়। মেয়েটার চিৎকার আর্তনাদ, মেয়েটার মুখটাকে বন্ধ করে মেয়েটার ঘাড়টা মটকে দিয়েছে। মেয়েটা কিন্তু ওখানেই মরে যায়, ঘাড় মটকে দেওয়ার ফলে কিন্তু ওখানেই মৃত্যু হয়। কিন্তু তারপরেও সেই শয়তান লোকটি, সেই শয়তান গার্ড বলবো আমি, সে তার দুষ্কর্ম থামায় না। সে মেয়েটির সাথে রেপ করতেই থাকে যতক্ষণ না তার নিজের তৃপ্তি হয়। এরপরে মেয়েটাকে রীতিমতন গায়ে কাপড় জড়িয়ে ওর গলাটার মধ্যে ওরই কাপড় দিয়ে ফাঁস দিয়ে ওকে উল্টো করে ঝুলিয়ে দেয় ওই স্কুলের বাথরুমে। মেয়েটার লম্বা লম্বা চুল ছিল, মেয়েটার পুরো বেনুনি ছিল। ওই বলেছিলাম না যে ওরা লম্বা চুল দেখতে পেয়েছিল। তো এর মধ্যে আমি হয়তো কিছু জিনিস, দেখো ওইরকম ভাবে তো মানে সবকিছু মনে থাকে না, তবে আমার ভাই দেখতে পেত যে ওর ঘরের মধ্যে না লম্বা লম্বা চুল, কিন্তু ওর মায়ের বা ওর বাবার, ওর মায়ের কিন্তু বব কাট চুল, প্রচন্ড ফ্যাশনেবল। তো ওই মহিলা ছাড়া তো বাবা মা ছাড়ার বাড়িতে কেউ নেই, তাহলে ওর ঘরের মধ্যে ওরকম লম্বা লম্বা চুল কোথা থেকে আসবে?
তো ওই মেয়েটারও কিন্তু ওরকম কোমর অব্দি লম্বা লম্বা চুল ছিল। মানে মেয়েটাকে বিচ্ছিরি ভাবে মানে ধর্ষণ করে হত্যা করা হয়। আর ওই মেয়েটার দেহ, যেহেতু শনি রবিবার এরপরে স্কুল ছুটি বা কিছু একটা স্কুল ছুটি ছিল কিছুদিন, মেয়েটার দেহ ওই রকম ভাবেই পচতে থাকে। মানে রীতিমতন একটা টাইমে ওই দেহতে পোকা ধরে যায়। যখন স্কুল খোলা হয় তখন স্কুলের যে যারা আসে তখন এসে দেখে যে বাথরুম থেকে এরকম পচা মানে গন্ধ বেরোচ্ছে, দেহ পচা, মানে বিচ্ছিরি গন্ধ। ওরা এসে দেখে সমস্ত কিছু নামিয়ে মেয়ের বাড়ির লোক সেই সময় মেয়েকে খুঁজছিল। কোনো রকম ভাবে ওর ব্যাগে, স্কুল ব্যাগ থেকে ওর নাম আইডেন্টিফাই করে ওর বাবা মাকে জানানো হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কত সুন্দর না? মেয়েটাকে মেরে ফেললো, আর এদিকে স্কুল কর্তৃপক্ষ কি করলো, আত্মহত্যার নাম দিয়ে দিল। বাহ, কি সমাজ আমাদের! আত্মহত্যা করেছে, করে মারা গেছে, ওর কোনো পার্সোনাল ইস্যু ছিল, কারোর সাথে কিছু ছিল, মারা গেছে তাই বলে দিয়ে দেওয়া হয়। আর ওই ঘটনাটাকে টোটালি ওখানে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার মধ্যেও আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে আমি বলি, কারণ কি এই গার্ড এর পরেও ডিউটি দিতে এসেছিল। ঘটনা এখানেই শেষ নয়, আরেকটু বাকি আছে, যেটা শুনে অন্তত আমার শান্তি লেগেছে। ওই গার্ড যখন এর পরে ডিউটি দিতে আসে না, তখনও কিন্তু স্কুলের ভেতরে ডিউটি দেওয়া হতো রাত্রেবেলা। ওকেও কিন্তু নির্মম ভাবে হত্যা করা হয়, ঠিক যেভাবে ওই হাত পা বেঁকিয়ে মেয়েটাকে মেরেছিল, ঘাড় মোটকে, ঠিক সেম টু সেম ভাবে ওই গার্ডেরও মৃত্যু হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে ক্লিয়ার হয়ে যায় যে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে এবং এর সাথে এই গার্ডও হয়তো যুক্ত কোনো রকম ভাবে ছিল। মেবি হয়তো ওরা এটাকে কানেক্ট করতে পারে কি পারে না আমি জানি না, বাট ওই গার্ডের মৃত্যুটাকেও ওরা ওখানে ধামাচাপা দিয়ে দেয়। এরপরে 10-12খানা গার্ড ওখানে পরপর চেঞ্জ হয়। কেউ ওখানে টিকতে পারতো না। শুধু মেয়েটার আর্তনাদ, চিৎকার, কান্না। মেয়েটা হয়তো মানে কোনো গার্ড হয়তো উপর টু নিচ অব্দি পুরো হয়তো পাহারা দিচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে, ধাক্কা মেরে তাকে পেছন দিক থেকে ফেলে দেওয়া। মানে ও কাউকে সহ্য করতে পারতো না, কোনো পুরুষ মানুষকে। মানে ও সবাইকেই পারলে ওইভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করতো। এখনো হয়তো মেয়েটার আত্মা স্টিল নাও এখনো ওই স্কুলেই আছে, আর ওই মেয়েটার আত্মা এখনো শান্তি পায়নি। বাট আমার ভাইকে ছেড়ে দেয়। আর ভাই এখন বলতে গেলে ভাই মানে এখন অনেক কিছুর সাক্ষী হতে পারে। মানে ভাইয়ের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটতেই থাকে রে। মানে বললো যেখানেই ও যায় না কেন কিছু না কিছু এক্সপিরিয়েন্স করতেই থাকে, যেটা ও একদম পছন্দ করে না। ও বলে যে আমি চাই না এগুলো দেখতে, আমি চাই না এগুলো আমার চোখের সামনে থেকে দেখা বন্ধ হোক। বাট ওই রাতের একটা ভুল, ওই রাতের একটা মশকরা বলো, ইয়ার্কি, ছ্যাবলামো, যাই বলো না কেন, ওদের পুরো গোটা জীবনটাকে পাল্টে দিল। আর একটা বন্ধু, মানে কি বলবো, বিচ্ছিরি রকম ভাবে মারা গেল। যার হয়তো আয়ু এতদিনে বেড়ে যেত, বেড়ে গিয়ে হয়তো সে হয়তো চাকরির পরীক্ষা দিত, কিছু করতো, বাট সেও আর রইল না। আর স্টিল এখনো অব্দি ওই স্কুলটা কিন্তু হন্টেড। রাত্রেবেলা এখন আর ওখানে ডিউটি কেউ করে না, শুধু বাইরে একটা গার্ড বসে থাকে, তাও আবার স্কুল থেকে মোটামুটি 4 হাত 5 হাতের দূরত্বে। মানে স্কুলটার গা ঘেঁষে বসার ক্ষমতাও কারোর মধ্যে এখন নেই। বাইরে থেকে স্কুলটা প্রচন্ড ছিমছাম, দেখলে কেউ বুঝবে না, কিন্তু সন্ধে নামার পর থেকে ওখানে কোনো স্কুল টিচারের থাকারও ক্ষমতা হয় না। তো মানে এই ছিল। সাংঘাতিক একটা ঘটনা ছিল তিতলি, হ্যাঁ, সাংঘাতিক। মানে হয়তো আজকে আমার ভাইও প্রাণ হারাতো, কিন্তু কোনোভাবে মানে হয়তো ওই আত্মাটা, তোমার কি মনে হয় যে ওই আত্মাটা
ওকে তো পারলে মেরে দিতে পারতো, যেরকম বিকাশকে মেরে দিয়েছে, বা ওই আরো তো আরেকটা যেহেতু কবরে বসেছিল। তোমার কি মনে হয় যে ও দীপকে মারলো না কেন? মানে ও দীপের মাধ্যমে নিজের কাহিনীটা কি সবার কাছে বলতে চাইলো, মানে দেখাতে হয়তো চাইলো হতে যে ওর পারে, সাথে কি। বা তোমার ভাইয়ের খুব মানে বড় গুরু কৃপা আছে যার জন্য সে বেঁচে গেছে। হ্যাঁ, আর ও মানে আমাদের কাছে এই ঘটনাটা বলে, বাট সবচেয়ে ডেঞ্জারাস কি বলতো, ওর যে বন্ধুটা আছে না, এই বন্ধুটা কিন্তু এখনো হন্ট করে। মানে এই বন্ধুটার নাম ওরা নেয় না। আমি বন্ধুটার আসল নাম কিন্তু বলিনি, কারণ কি আমি জানি যে এতে প্রবলেম হবে, এমনিই প্রবলেম হচ্ছে, কারণ কি সে বুঝতে পারছে যে তাকে নিয়ে ডিসকাস করা হচ্ছে। আমার মানে আশপাশ দিয়ে এমনি খুব মানে উম, অদ্ভুত রকমের আমি একটা মানে ভাইবস পাচ্ছি, মানে আশপাশ দিয়ে আওয়াজ হওয়া, লোকের কথা বলা, একটা পুরুষ কণ্ঠ কথা বলা, একটাই পুরুষ কণ্ঠ কথা বলা, কুকুর চিল্লানো। তো ও আমাকে বলেছিল যে দিদি, এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করিস না বা ভাবিস না, কারণ কি যতবারই কিছু এরকম হয়েছে ততবারই খারাপ হয়েছে। তো বুঝতে পারছি। আজকে আমি শুধু এইটুকুনি সবাই মানে সমস্ত শ্রোতাগণকে বলতে চাই যে এরকম মানে হুড়দিমাগি কোনো সিদ্ধান্ত নেবেন না যে এখানে এক্সপ্লোর করতে যাবো, ওখানে যাব হন্টিং জিনিস এক্সপ্লোর করতে। এতে কিন্তু আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, অথবা আপনারা যদি চান আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।